1995 সময়টা মনে করুন, তখন ইন্ডিয়ানাইজ চাইনিজ খাবারের চতুর্দিকে প্রাবল্য। মানে আমাদের মতো চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান এইসব চলছে। এক ভদ্রলোক মনে করলেন যে অথেন্টিক চাইনিজ, আমরা যেটাকে এখন একটা অদ্ভুতভাবে দেখি, অথেন্টিক চাইনিজ রিজনেবল দামে, 5 স্টারের থেকে কম দামে কি করে দেওয়া যায়। সৃষ্টি হলো মেনল্যান্ড চায়নায় 1995 মুম্বাই। আজকে সেখান থেকে অনেক জল গড়িয়ে গেছে, বহু জায়গায় ব্রাঞ্চ খুলেছে এবং এশিয়ান খাবারেও মেনল্যান্ড চায়নার হয়তো 2-3টি খুঁড়তো জ্যাঠতো ভাই আছে, সেটা এশিয়া কিচেন হোক, সেটা বিজার এশিয়া হোক। বড় কথা নয়, বড় কথা হচ্ছে মেনল্যান্ড চায়না কেন। তার আগে একটু খাবারগুলোর সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই। দেখুন, একটা বিরাট মেনু আছে, বুফে বসে, দ্যাটস নট দ্য পয়েন্ট। যে কটা ফ্ল্যাগশিপ আইটেম, আমি তার মধ্যে আমার পছন্দের কিছু ডিশ নিয়ে কথা বলছি। একটা হচ্ছে ক্র্যাকলিং স্পিনাচ, চলতি ভাষায় পালং শাক ছোট 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 করে কুচিয়ে কেটে ডিপ ফ্রাই করে তার থেকে তেলটা বের করে একদম ড্রাই করা হয়েছে। মোদ্দা গল্প কুড়মুড়ে চানাচুরের মতো একটা বস্তু হয়েছে। ডেফিনেটলি খাবেন ওয়েন ইন মেনল্যান্ড চায়না। দ্য সেকেন্ড ডিশ ইল গোল্ডেন ফ্রাইড প্রন। বড় প্রন নেওয়া হয়, সেটা প্রসেসড হোক, সেটা ফ্রোজেন হোক, সেটা যাই হোক, প্রনটাকে নিয়ে সুন্দর একটা টেম্পুরা ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়। নাম্বার 3 জাপানিজ ব্লু ফ্রাইড রাইস। এটা ইন্টারেস্টিং, কিন্তু আগে স্টার্টারগুলো শেষ করি। আমাদের মেনল্যান্ড চায়নায় যে ইথোস নিয়ে আমরা কাজ করি, আমরা খুব স্ট্রিনজেন্টলি এটা ফলো করি। এটাকে আমরা শর্ট ফর্মে 3 Qs বলি: কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি। এই জিনিসটা যদি না থাকে, কোনোদিনও আমরা বেস্ট অফ ফুড অ্যান্ড দ্য সেফেস্ট অফ ফুড সার্ভিস করতে পারবো না। সো উই লিভ অ্যান্ড ডাই বাই দি 3 Qs। আর আপনি জানেন এটা কিভাবে হয়? এই চাষের সঙ্গে আমি যুক্ত আছি অ্যাকচুয়ালি 2000 সাল থেকে। তো তখন যখন চাষটা আরম্ভ করি আমরা, তখন এত সায়েন্টিফিক্যালি কিছু ছিল না। এখন পুরো সায়েন্টিফিক্যালি আমাদের মেনটেন করতে হয়, কিছু গভর্নমেন্টের রুলস থাকে। সব থেকে যেটা বড় জিনিস, আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি না। এটা অনলি আমাদের যে কালচারটা হয়, এটা টোটাল প্রোবায়োটিক বেস। এবং বায়োসিকিউরিটি আমাদের এই চাষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কি বায়োসিকিউরিটি মানে কি? এই ধরুন, এই যে নেট, এটা ক্র্যাব নেট। বাইর থেকে সাপ, কাঁকড়া, কোনো পোকামাকড় যাতে না ঢুকতে পারে। এই একটা দেখুন, এটা হচ্ছে বার ফিনিশ বলে, বার ফিনিশ। বাইরের কোনো পাখি যাতে না এই এরিয়ার মধ্যে ঢুকতে পারে, যেমন পানকৌটি, মাছরাঙা, এগুলো কি করে বাইরে থেকে কোনো কিছু দূষিত পদার্থ নিয়ে এসে আমাদের এখানে ফেলে দিতে পারে। তার জন্য এই বার ফিনিশ করা আছে। তৃতীয় নম্বর কথা, আমরা যখনই কোনো জায়গা থেকে এন্ট্রি করছি, আপনাকে আগে দেখিয়েছি, দেখবেন ওখানে যে কেমিনোফোরের জল দেওয়া আছে, পটাশ জল। আমাদের পা এবং হাতের মাধ্যমে যাতে না আমার এরিয়ার মধ্যে কোনো কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এনিথিং যাতে না আমাদের এরিয়ার মধ্যে ঢুকতে পারে, এগুলোকে ভীষণভাবে আমরা ট্যাকেল করি। তো এই মেশিনগুলো কি? এই মেশিনগুলো, এগুলো অ্যাকচুয়ালি তো হাই স্টকিং কালচার হচ্ছে। ন্যাচারাল যে অক্সিজেন থাকে, এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তার জন্য এদের দিয়ে অক্সিজেন তৈরি করে জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা জাস্ট ফর কি এরিয়েশন, মানে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে আর্টিফিশিয়ালভাবে। প্লাস এই যে এখানে যে খাবারটা আমাদের, এটা হচ্ছে ফিড লাইন, এই ফিড লাইনটাও পরিষ্কার হচ্ছে। চন্দনদা, হ্যাঁ বলুন। মোটামুটি আড়ত তো দেখা হলো, আড়ত না সরি, এটা হচ্ছে চাষের জায়গাটায়, ফার্মটা দেখা হলো। অ্যাপ্রক্সিমেটলি বলুন, এতখানি জায়গা নিয়ে মোটামুটি কত টন বা কত কিলো বা কিরম চিংড়ির মাপ হয়? 27 থেকে 30 টন। কত দিনে হয় এটা? এটা আমাদের কালচার থাকে 90 থেকে 110-15। মানে টোটাল ওই সিড থেকে, মানে একদম জিরো থেকে যেটা আমরা খাই। ওদের যত ডিওসি যাবে, আমরা উইকলি একটা করে যেমন স্যাম্পলিং করি। এর আগের সপ্তাহে যখন স্যাম্পলিং করি, তো আমাদের এটা 13-14 গ্রাম করে এভারেজ একখানা। আচ্ছা, এভারেজ বুলেট ছিল। তো এটাই আবার সামনের দিন এটা আমার স্যাম্পলিং আছে, মানে ঠিক 7 দিনের মাথায় বেড়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা মিনিমাম একটা 3-4 গ্রাম একটা আশা করব। মানে 7 দিনে 3-4 গ্রাম বাড়ছে? 7 দিনে 3-4। আচ্ছা, এটা আইডিয়াল গ্রোথ।
এখান থেকে আপনারা ধরুন এই চাষের ক্ষেত্রে আইএফবির বা আইএফবি মেরিনসের কীরকম কী সাপোর্ট কী হয় কীভাবে হয়? আইবি মেরিন আমাদের প্রচুরভাবে সাপোর্ট করে। বিগত আমরা বেশ কয়েক বছর ওনাদের সঙ্গে জড়িয়ে আছি। ওনারা সব রকমভাবে আমাদের উন্নত মানের চারা দেওয়া থেকে আরম্ভ করে ফিড সিড মেডিসিন সব কিছু দিক থেকে ওনারা কোয়ালিটি মেনটেন করে আমাদেরকে ভীষণভাবে হেল্প করে। আমরা যখনই যেভাবে কোনোরকমভাবে সমস্যার সম্মুখীন হলে আমরা সঙ্গে সঙ্গেই আমরা সহযোগিতা করি। সারা জীবন আমরা চিংড়ি মাছটা ভেজে খেয়েছি, টস করে খেয়েছি, রাইসে খেয়েছি, এতে খেয়েছি, ওতে খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের চাষ কিভাবে হয় বা রাদার ফার্ম টু প্লেট যে কনসেপ্টটা, যতক্ষণে মেন কোর্সটা রান্না হচ্ছে, অর্ডার দেওয়া হয়ে গেছিলো, ততক্ষণে চলুন জায়গাটা একটু আমরা মেন কোর্স বলবো না, টপ লেভেলে দেখে আসি। খুব ডিস্টিংক্টলি মনে আছে যখন প্রথমবার আমরা মেনল্যান্ড চায়নায় আসি, আমরা বাড়ির বাবা মা এসে আমরা খুঁড়েছিলাম চেনাশোনা আইটেম যেগুলো খাই না, চিকেন সুইট কর্ন স্যুপ, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। এসে দেখলাম একটাও নেই। কী সব অন্য রকমের খাবার, অন্যান্য প্রভিন্সের খাবার। ন্যাচারালি আজ থেকে ধরুন 20, 25, 30 বছর আগেকার কথা, তখন চোখ কান সত্যি বলছি অতটা খোলেনি। কিন্তু তখন জানলাম যে চাইনিজ খাবারের বাইরেও হয়তো একটা ওরিয়েন্টাল কুইজিন আছে। যেমন ধরুন মেন কোর্সে ব্লু জাপানিজ ফ্রাইড রাইস, অপরাজিতা ফুলের নির্যাস দিয়ে তৈরি হয় এই ফ্রাইড রাইস। তার ওপরে খানিকটা বার্ন জিঞ্জার, টেস্টে একটা অসম্ভব সুগন্ধ থাকে। একটু স্টিকি রাইস দিয়ে বানানো হয়। ইট গোজ ভেরি ওয়েল উইথ প্রন উইথ সিঙ্গাপুর চিলি সস। ড্যাপ সার্টিফাইড পার্টনার মানে কি জানেন? বেস্ট অ্যাকোয়াকালচারাল প্র্যাকটিস, যিনি সম্পূর্ণ নিয়মকানুন মেনে এই চিংড়ির চাষগুলো করেন। আমাদের সঙ্গে আছেন পীযূষ দাস। পীযূষ দা ইটভাটাটা ওর, সেটা কথা না, কথাটা হচ্ছে আসলে একটা চিংড়ি মাছের ভেরি আছে যারা আইএফবির সঙ্গে কাজ করেন। পীযূষ দা আইএফবির সঙ্গে কতদিন হলো কাজ করার? আমার স্যার 2008 থেকে। 8 থেকে মানে 15-16 বছর। অভিজ্ঞতা কেমন, সাপোর্ট কেমন? স্যার আমরা এক সময় তো এমন সময় চাষ হয়ে যায় আমাদের অর্থনৈতিক ইকোনমিক্স কিছু একটা প্রবলেমে পড়ি। আচ্ছা, তখন আমাদের কিন্তু আইবি থেকে সাপোর্ট নিতে হয়, আমাদেরকে দেয়, আবার আমরা মাছ সেল করে রিকভারি করে দিই। এইটা আসল দরকার। আমরা যদি একে অন্যের সঙ্গে এই ইকোসিস্টেমটা মেনটেন করি, যেটা একজন জিনিসটা তৈরি করছেন, একজন সেটাকে প্রসেস করছেন, আর একজন আমাদের মতো লোকজন আমরা সেটাই খাচ্ছি। দ্য কোয়েশ্চেন ইজ, তৈরি দেখলাম, প্রসেসিংটা একটু দেখবো না, সেটা কি হয় হয়ে খাওয়ার জায়গায়। আইএফপির বক্তব্য হচ্ছে যে ভালো চিংড়ি মাছ খেতে হলে ভালো সাপ্লাই হতে হবে। ফলে যখন থেকে চিংড়ি মাছ ছাড়া হয়, ওই খামারটা, ভেরিটা, সেখান থেকে পুরো চিংড়িটা আসার পরে সুন্দর করে একদম কোয়ালিটি ওয়েতে প্রসেস করা হয়, যার মধ্যে চিংড়িগুলো থাকে এ গ্রেডেড এবং পুরো ক্লিন করে ডিভেন করে হাইজিনিক্যালি প্যাক করা হয়। মানে সোজা বাংলা ভাষায় মানুষের হাত যতটা সম্ভব কম লাগে। এবং এর মধ্যে কুইক ফ্রিজিং এবং ব্লকিং এই টেকনোলজিগুলো ব্যবহার করা হয়। মোদ্দা বক্তব্য, চিংড়িগুলো আমাদের পাতে আসে একদম ক্লিন, ক্লিয়ার, পরিষ্কার এবং চমৎকার। শেষ পাতে বাঙালিদের একটু মিষ্টি মুখ না হলে হয় না। এবং মেনল্যান্ড চায়নার যে ডেজার্টস, মানে অনেকগুলোই আছে, সেটা মেনু কার্ডে আপনারা দেখে নিতে পারেন, কিন্তু যে ডেজার্টসটা মোটামুটি আমাদের প্রচণ্ড রকম পরিচিত, সেটা হচ্ছে ডারসান, যার ওপরে খানিকটা নাটস স্লাইস করে দেওয়া থাকে। অন্য কিচ্ছু লাগে না, বুফেতে থাকে, আলাকার্টে থাকে, যেখানে খুশি থাকে, জাস্ট শেষ পাতে মিষ্টি মুখ। আমি মিষ্টি মুখ করি, আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকাস্ট সিরিজ। আর ভেরি ইম্পর্টেন্ট, মেনল্যান্ড চায়নায় আপনাদের পছন্দের ডিশগুলো কোনটা, আলাকার্টে হোক নাকি বুফে বেশি পছন্দ করেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান। ও আসল কথাটাই তো বলা হলো না। আচ্ছা, আমরা এই যে ধরুন কোনো খাবার ধরে কেমন খাওয়া, সেখান থেকে শুরু করে তার অরিজিন স্টোরিতে যাচ্ছি, কেমন করে জিনিসটা আমাদের পাতে আসছে সেটা জানাবার চেষ্টা করছি। এটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানান, আমরা একটু উৎসাহ পাই। অন্যরকম চেষ্টা করছি তো। দেখা হচ্ছে কিন্তু খুব শিগগিরই।